তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর 4th ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্বন্ধে আলোচনা করব। যে টপিকসগুলো আমাদের এখানে করতে হবে, ফার্স্ট অফ অল দেখব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা সংক্ষেপে ইএমআই আমরা বলছি, ইএমআই কি। সেকেন্ড আমাদের দেখতে হবে চৌম্বক ফ্লাক্স, যেমন আমরা তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে আলোচনা করেছি ইলেকট্রোস্ট্যাটিক্সে, ঠিক তেমনি চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স সম্বন্ধে একটা আলোচনা করতে হবে। সেখান থেকেই আমরা ফ্যারাডের সূত্র এবং লেঞ্জের সূত্র পাবো। এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মূল ভিত্তি বলতে পারো। এখানে ফ্যারাডের দুটো সূত্র এবং লেঞ্জের একটা সূত্র, মোট তিনটে সূত্র আলোচনা করতে হবে। ফোর্থ আমরা এখানে করব, সেটা হচ্ছে মোশনাল ইএমএফ বা গতীয় তড়িৎচালক বল। একটা পরিবাহী দণ্ডকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি মুভ করানো হয় তাহলে দেখা যাবে তার দু প্রান্তে ইএমএফ আবিষ্ট হচ্ছে, সেটাই গতীয় তড়িৎচালক বল। এইটা নিয়ে আলোচনা করতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্ট। আর 6 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কুণ্ডলী সাবেশাঙ্ক। নতুন একটা আমরা ভৌত রাশি পাবো, সেটা হচ্ছে সাবেশাঙ্ক। যেমন আমরা রোধ পড়েছি, যেমন আমরা ধারকত্ব পড়েছি, ঠিক তেমনি কুণ্ডলী সাবেশাঙ্ক এবং পারস্পরিক আবেশাঙ্ক, এই দুটো আলাদা নতুন রাশি সম্বন্ধে পড়তে হবে এবং এদের ক্ষেত্রে ইএমআইয়ের যে এফেক্ট সেই সম্বন্ধে আমরা আলোচনা করব কুণ্ডলীর ক্ষেত্রে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা দেখছি যে ইএমআই কি, ব্যাপারটা কি আগে বুঝিনি। দেখো, আমরা ম্যাগনেটিজম যখন পড়েছি তখন দেখেছিলাম যে একটা চৌম্বক ক্ষেত্রে একটা পরিবাহী তারকে যদি রাখা হয় তাহলে চৌম্বক ক্ষেত্র পরিবাহী তারের ওপরে একটা ফোর্স দেয় এবং এর দরুন তোমার তারটার গতি হতে পারে চৌম্বক ক্ষেত্রে। ঠিক এর বিপরীত ঘটনা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বিপরীত ঘটনাটা হবে, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী তারকে যদি গতিশীল করা হয় তাতে তড়িৎ প্রবাহ যাচ্ছে না, তাহলে যদি গতিশীল হয় তাহলে ওর উল্টো ঘটনা, ওতে তড়িৎ প্রবাহের সঞ্চার হবে। ঠিক আছে, এই ঘটনা প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এবং এই জিনিসটাকে আমরা বলি ইএমআই। অর্থাৎ যদি সংজ্ঞায়িত করা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশকে, তাহলে এরমভাবে বলতে হয়, একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা পরিবাহী তারকে গতিশীল করা হয় বা পরিবাহী দণ্ডকে গতিশীল করা হয় তাহলে তার দু প্রান্তের মধ্যে একটা ইএমএফ তৈরি হয়, তার মানে বিভব পার্থক্য তৈরি হবে, সেটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এবার যদি ওই পরিবাহী দণ্ডটাকে আমি লুপে কনভার্ট করি, অর্থাৎ একটা বর্ধপত্তনী তৈরি করি, তাহলে দেখা যাবে তার মধ্যে থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে প্রথমে আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট ইএমএফের কথাটা বললাম, নেক্সট বললাম আবিষ্ট তড়িৎ প্রবাহের কথা। তাহলে আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট ইএমএফের সংজ্ঞা এরকমভাবে দিতে হবে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী দণ্ডের যদি গতি হয় তার দু প্রান্তে যে ইএমএফ তৈরি হয় সেটা আবিষ্ট ইএমএফ, এবং পরিবাহীটা যদি বদ্ধ লুপ হয় তাহলে তার মধ্যে তড়িৎ প্রবাহ চলতে থাকবে, তাহলে সেই তড়িৎ প্রবাহকে আমরা বলবো আবিষ্ট তড়িৎ প্রবাহ। এবং এই আবিষ্ট ইএমএফ বা আবিষ্ট তড়িৎ প্রবাহ আবিষ্ট হওয়ার যে ঘটনাটা সেটাকে আমরা বলবো তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইএমআই। এখানে আর একটা কথা বলা ভালো, সেটা হচ্ছে আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহী দণ্ডকে মুভ করাচ্ছি, কিন্তু যদি পরিবাহী দণ্ডকে স্থির রেখে চৌম্বক ক্ষেত্রকে মুভ করানো হয় তাহলেও কিন্তু সেম ঘটনা ঘটবে। যেমন এখানে ধরে নাও একটা ম্যাগনেট রয়েছে আমার কাছে, বার ম্যাগনেট। তাহলে সেই বার ম্যাগনেটটাকে আমি স্থির রেখে যদি পরিবাহী দণ্ডটাকে মুভ করাই তাহলে কিন্তু দু প্রান্তের মধ্যে ইএমএফ তৈরি হবে। আবার যদি পরিবাহী দণ্ডটাকে স্থির রেখে বার ম্যাগনেটকে আমি মুভ করাতে থাকি এদিক ওদিক, তাহলেও কিন্তু দু প্রান্তের মধ্যে ইএমএফ তৈরি হবে। এটাকেই বলবো আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ। তার মানে এখানে ম্যাগনেট আর পরিবাহী দণ্ড এদের আপেক্ষিক গতিটাই ম্যাটার করছে, যে কোনো একটার ইন্ডিভিজুয়াল গতি কিন্তু নয়। আবার এরা যদি একই বেগে চলতে থাকে দুজনে সামনের দিকে, তাহলে আপেক্ষিক গতি 0 হবে, তখন কিন্তু দু প্রান্তে কোনো ইএমএফ আবিষ্ট হবে না। তাহলে সংজ্ঞাটা এরকমভাবে দেওয়া যেতে পারে, চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহী দণ্ডের মধ্যে আপেক্ষিক গতি থাকলে পরিবাহী দণ্ডের দু প্রান্তে যে ইএমএফ তৈরি হওয়ার ঘটনা সেটাকে আমরা বলবো তড়িৎ চুম্বকীয় আবেশ। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকে এক্সপ্লেন করবার জন্য আমরা একটা প্রদর্শনমূলক পরীক্ষা নিচ্ছি। এখানে পরীক্ষাটা একটা বদ্ধ লুপ আর একটা বার ম্যাগনেট নিয়ে।
বদ্ধ লুপের সাথে একটা গ্যালভানোমিটার সেট করা আছে, গ্যালভানোমিটারটা ডিটেক্ট করবে যদি কোনো কারেন্ট এর মধ্যে থেকে প্রবাহ হয় তবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে কুণ্ডলীটাকে স্থির রাখছি এবং বার ম্যাগনেটকে কুণ্ডলীর অক্ষ বরাবর সেন্টার অভিমুখে নিয়ে আসছি, নর্থ মেরুকে নিয়ে আসছি ম্যাগনেটকে আমি বলছি এম, কুণ্ডলীটাকে সি বললাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে কি না, এবং আবিষ্ট হলেও তার ডাইরেকশনটা কেমন হবে সেটা আমাদের এখানে জানতে হবে পরীক্ষার মাধ্যমে। তো সেটা জানবার জন্যে একটা নিয়ম প্রথমে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে লেঞ্জের সূত্র, যেটা আমরা এর পরেই পড়বো। এখনই একটুখানি সেটা জেনে নেওয়া যাক। প্রথমত যদি ম্যাগনেটকে আমি সেন্টারের দিকে নিয়ে আসি, তাহলে কুণ্ডলী তো স্থির, তাহলে কুণ্ডলীর সাথে ম্যাগনেটের একটা আপেক্ষিক গতি সৃষ্টি হচ্ছে, তাহলে এখানে তাহলে এখানে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবেই বা ইএমএফ আবিষ্ট হবে, বোঝা গেল। যেহেতু আপেক্ষিক গতি এখানে সৃষ্টি হচ্ছে, ইএমএফ আবিষ্ট হলো, কারেন্ট এখানে গেল। এবার কারেন্টের ডাইরেকশন কি হবে, যে নিয়মটা আমাদের জানতে হবে, লেঞ্জের সূত্র যেটা, এই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের ডাইরেকশন এমন হবে যাতে কি না ওর উৎপত্তির কারণকে বাধা দেয়। এবার এখানে উৎপত্তির কারণ কি? উৎপত্তির কারণ হচ্ছে বার ম্যাগনেটের নর্থ মেরুর ও বিন্দু অভিমুখী গতি। তাহলে বাধা দিতে হলে নর্থ মেরুকে বিকর্ষণ করতে হবে। নর্থ মেরুকে বিকর্ষণ করতে পারে অন্য কোনো নর্থ মেরু। এখন আমরা জানি একটা কুণ্ডলীতে যদি তড়িৎ প্রবাহ চলে তাহলে সেটা চুম্বকের মতো আচরণ করে, এবং কুণ্ডলীতে যদি অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ যায় তাহলে সেই দিক থেকে আমরা দেখি নর্থ মেরু, এ পাশটা নর্থ মেরু, ওই পাশে সাউথ মেরু। আর যদি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হয় তাহলে আমরা বলি এইদিকে সাউথ মেরু তৈরি হয়েছে, উল্টো দিকে নর্থ মেরু তৈরি হয়েছে, এটা আমরা বলি। তাহলে দেখো নর্থ মেরু যদি ও বিন্দুর অভিমুখে আসে তাহলে এই পাশে নর্থ মেরু ক্রিয়েট হবে, যাতে এই প্রবাহ, এটা যে আবিষ্ট প্রবাহটা হচ্ছে সেই প্রবাহ নর্থ মেরুকে বিকর্ষণ করতে পারে, অর্থাৎ সামনের মুখে নর্থ মেরু সৃষ্টি করতে পারে। তাহলে চুম্বকের দিক থেকে দেখলে আমি পাবো অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ, যাতে এই নর্থ মেরু ওই নর্থ মেরুকে বিকর্ষণ করতে পারে। তাহলে যখন ম্যাগনেটের নর্থ মেরুটা ও বিন্দু অভিমুখে আসছে, তাহলে এপাশে আমি চুম্বকের দিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ পাবো। এবার ধরি ম্যাগনেটের নর্থ মেরুটা ও থেকে দূরে সরে যাচ্ছে, তাহলেও তো আপেক্ষিক গতি হবে এতে, মানে কুণ্ডলীর সাথে এর আপেক্ষিক গতি সৃষ্টি হবে। তাহলে তখনও এখানে তড়িৎচলক বল আবিষ্ট হবে, কারেন্ট যাবে। সেই কারেন্টের ডিরেকশন কী হবে? খুব ইজি, নর্থ মেরু দূরে চলে যাচ্ছে, তাহলে ওর কারেন্টের উৎপত্তির কারণ হচ্ছে নর্থ মেরু দূরে চলে যাওয়া, তাহলে এই নর্থ মেরুকে টানবে নিজের দিকে, তাহলে এখানে সাউথ মেরু তৈরি হতে হবে। তাহলে চুম্বকের দিক থেকে দেখলে সেক্ষেত্রে আমি কিন্তু ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ পাবো, যাতে ওপাশে সাউথ মেরুটা তৈরি হয়। তাহলে কারেন্ট আবিষ্ট হচ্ছে বোঝা গেল, এবং ডিরেকশনটা আমরা কিন্তু পেয়ে গেলাম। নেক্সট আমরা যেটা দেখব, যদি এই কুণ্ডলীটাকে আমি এখানে দাঁড়িয়ে রোটেট করা এইভাবে, অর্থাৎ এর কোনো আপেক্ষিক গতি করছি না, কিন্তু রোটেট করাচ্ছি এই অক্ষের চারিদিকে, অর্থাৎ এইভাবে রোটেট করাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু তড়িৎ চুম্বকীয় আবেশের কোনো ঘটনা কুণ্ডলীতে ঘটবে না। এখন যদি কুণ্ডলীটার ক্ষেত্রফলটাকে আমি বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে এখানে যে আবিষ্ট কারেন্টের মান সেটা বাড়বে। চুম্বককে যদি খুব তাড়াতাড়ি আমি কাছে নিয়ে আসি বা তাড়াতাড়ি দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে মানে দ্রুততার সাথে যদি সেটা করি, তাহলে দেখা যাবে আবিষ্ট যে ইএমএফ বা কারেন্টের মান সেটা কিন্তু বাড়বে। যত দ্রুত করব তত সেটা বাড়বে। ওকে, আমি যদি বেশি মেরু শক্তির ম্যাগনেট নিয়ে কাজ করি, তাহলেও দেখা যাবে আবিষ্ট ইএমএফ বা কারেন্টের মান কিন্তু বাড়বে। এই প্রত্যেকটা কারণ আমরা এক্সপ্লেন করবো এর পরে ফ্যারাডের সূত্র থেকে। তো এই হচ্ছে প্রদর্শনমূলক পরীক্ষা। আর একটা কাজ, যদি আমি কুণ্ডলীটাকে মুভ করাই চুম্বককে স্থির রেখে এদিক ওদিক, তাহলে কিন্তু এদের মধ্যে আপেক্ষিক গতি হবে, আমরা একই রকম আইডেন্টিক্যাল রেজাল্ট কিন্তু পাবো। সো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ সম্বন্ধে আলোচনা করব। এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, আমরা যখন তড়িৎ প্রবাহ পড়ি, তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আর তড়িৎ ফ্লাক্স যখন আমরা পড়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সে, তখন আমরা তাকে ফাই দিয়ে প্রকাশ করেছিলাম। তো তড়িৎ ফ্লাক্স আর তড়িৎ প্রবাহ দুটো আলাদা কোয়ান্টিটি, আলাদা রাশি, কিন্তু চৌম্বক প্রবাহ আর চৌম্বক ফ্লাক্স দুটো কিন্তু সেম কোয়ান্টিটি, সেম রাশি। এটা একটু মাথায় রাখতে হবে প্রথমেই। তো দেখো, চৌম্বক প্রবাহকে ডিসকাস করবার আগে বা চৌম্বক ফ্লাক্সকে ডিসকাস করবার আগে আমরা তড়িৎ ফ্লাক্সকে কীভাবে ডিসকাস করেছিলাম একটুখানি বলে দিই। তড়িৎ ফ্লাক্স বলবার আগে আমরা পড়েছিলাম তড়িৎ ফ্লাক্স ঘনত্ব জিনিসটা কি। তো তড়িৎ ফ্লাক্স ঘনত্ব মানে ছিল তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ক্ষেত্রফল রাখলে
তার মধ্যে থেকে লম্বভাবে যে কটা তড়িৎ বলরেখা পাস করে যায়। তো এটা আমরা দেখেছিলাম তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, যেটা তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, এটাকে আমরা দেখেছিলাম এটা ই ভেক্টর ছাড়া আর কিছুই নয়। ই ভেক্টরের যে মানটা সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মান। ঠিক একই রকমভাবে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব সেটা এখানে হবে ঠিক বি ভেক্টরের যে মানটা সেইটাই। ঠিক আছে, তাহলে সবার আগে আমরা সেই সংজ্ঞাটা দিয়ে নিই, তারপরে আমরা চৌম্বক ফ্লাক্সে ঢুকব। ঠিক যেমন তড়িৎ ফ্লাক্স ঘনত্ব মানে একক ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা, ঠিক তেমনি চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, যেটা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, এইটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা। আরও ভালো করে বললে, চৌম্বক ক্ষেত্রে কোনো একটা পদার্থ রাখলে সেই পদার্থের কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফল গ্রহণ করলে সেই ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখা বা চৌম্বক আবেশ রেখার সংখ্যাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, এবং সেটা নাথিং বাট বি ভেক্টরের মড। তাহলে সেটাকে আমরা বি বলতে পারি। মানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মানকে যদি বলরেখার সাহায্যে আমাদের বলতে হয় বা বলরেখার সংখ্যার সাহায্যে আমাকে ডিনোট করতে হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে বিকে সংজ্ঞায়িত করব। তাহলে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মানেই চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান বা চৌম্বক আবেশের মান। তো এইটা জানবার পরে আমরা এবার চৌম্বক ফ্লাক্সে ঢুকবো। খেয়াল করো, চৌম্বক ফ্লাক্স সম্বন্ধে যেটা প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স সর্বদা জড়িত হয় কোনো ক্ষেত্রফলের সাথে। চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ সর্বদা একটা ক্ষেত্রফলের সাথে জড়িত হয়। ক্ষেত্রফলের ছাড়া চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ এর কোনো গুরুত্ব নেই, এটা ক্ষেত্রফল থাকবেই সর্বদা। তো এখন সংজ্ঞাটা কি করে দেবো? ঠিক যেমন তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা দিয়েছিলাম, এখানেও ঠিক সেভাবেই সংজ্ঞাটা দেবো যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা ক্ষেত্রফল রাখলে সেই ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখার যে সংখ্যা সেটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স ওই ক্ষেত্রফলের সাথে জড়িত। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব ছিল একক ক্ষেত্রফল, এখানে যে কোনো ক্ষেত্রফল, সিম্পল। তাহলে এবার রাশিমালাটা কি করে পাচ্ছি? সংজ্ঞা হয়ে গেল, এবার রাশিমালা। খেয়াল করো, রাশিমালা বের করবার জন্য আমরা প্রথমে একটা সুষম চৌম্বক ক্ষেত্রকে এখানে গ্রহণ করছি। সুষম ক্ষেত্র, সুষম চৌম্বক ক্ষেত্রকে আমরা গ্রহণ করছি। খেয়াল করো, সুষম চৌম্বক ক্ষেত্রকে আমরা সমান্তরাল সরলরেখার সাহায্যে দেখাবো। এটা ধরো বি ভেক্টর, এবং আমি ধরছি একটা ক্ষেত্রফল, সেটা হচ্ছে এ ভেক্টর, এরিয়া ভেক্টর এ, সেটাকে আমি বি এর সাথে এমনভাবে রেখেছি যাতে সেই তলটা, সেই তল ভেক্টরটা লম্বভাবে থাকে বি বলরেখাগুলোর সাথে। তার মানে এইটা হচ্ছে তোমার তল ভেক্টর, আর বলরেখাগুলো সামনের দিকে যাচ্ছে। তাহলে আমরা বলবো বলরেখাগুলোর সাথে তলটা লম্ব রয়েছে। কিন্তু যদি আমি তল ভেক্টরটাকে এখানে আঁকি, তাহলে আমরা বলবো এটা হচ্ছে তল ভেক্টর বা এরিয়া ভেক্টর। তাহলে দেখতেই পাচ্ছি অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড এ নিশ্চয়ই এটা 0। তাহলে এটা 0। তাহলে এবার এর সাথে অ্যাসোসিয়েটেড যে চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ সেটা কি করে বের করব? তাহলে এখানে বলরেখাগুলো তলটাকে লম্বভাবে ছেদ করছে, আমি এমনভাবেই তলটাকে নিয়েছি এখানে। তাহলে আমরা জানি বি এর যে মান, সেটা মানে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, সেটাই বি। তাহলে এ ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কী হবে? সিম্পল, ফাই ইকুয়াল টু বি এ। অর্থাৎ এর সাথে যে জড়িত ফ্লাক্স তাকে আমরা ফাই দিয়ে ডোনোট করলাম, ম্যাগনেটিক ফ্লাক্স। বি ইন্টু এ, বি হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্ব অতিক্রান্ত বলরেখার সংখ্যা, চৌম্বক বলরেখার সংখ্যা, তার সাথে এ ক্ষেত্রফল গুণ করে দিলাম, এটা হচ্ছে এ ক্ষেত্রফলের মধ্যে থেকে অতিক্রান্ত লম্বভাবে বলরেখার সংখ্যা। ওকে, এটা সিম্পলি আমি বি গুণ এ করে দিলাম, তার কারণ আমি এমনভাবেই তলটাকে গ্রহণ করেছি যাতে সেটা বি এর সাথে লম্বভাবেই থাকে, মানে বলরেখাগুলোর সাথে তলটা লম্বভাবেই থাকে। এখন
যদি এই সুষম ক্ষেত্রের সাথে এই তলটা লম্বভাবে না থেকে একটা সূক্ষ্ম কোণ করে, অর্থাৎ এই যে তল ভেক্টরটা এটা যদি এ ভেক্টর হয়, সেটা বি ভেক্টরের সাথে একটা সূক্ষ্ম কোণ ধরো থিটা করছে, তাহলে আমরা বলতে পারি দেখো কোনো একটা ভেক্টর ইফ ইট ইজ আর ভেক্টর দেন ইটস কম্পোনেন্ট ইন থিটা ডাইরেকশন ইজ আর কস থিটা, জানি আমরা। তাহলে এটা যদি এরিয়া ভেক্টর এ ভেক্টর হয়, তাহলে বি এর দিকের কম্পোনেন্ট কত? নিশ্চয়ই এ কস থিটা। অর্থাৎ সেই বি এর দিকে, যেমন বি এর দিকে এটা এ ভেক্টরটা ছিল, তেমনি এখানে বি এর দিকে রয়েছে কতটুকু? এ কস থিটা। তাহলে সেই ক্ষেত্রফলটাকে যদি আমরা দেখাই এখানে, তাহলে এইভাবে দেখাতে হয়, এইটা, ঠিক আছে? তাহলে এই যে ক্ষেত্রফলটা আমি আঁকলাম এখানে, অ্যাকচুয়ালি এ ছিল এই বরাবর, তাহলে এইটা হচ্ছে এ কস থিটা। তাহলে এখন বলবো এ কস থিটা পরিমাণ ক্ষেত্রফলটা সেটা বি এর সাথে লম্বভাবে আছে বা বলরেখাগুলোর সাথে লম্বভাবে আছে, তাহলে এর সাথে জড়িত যে ফ্লাক্স এই ক্ষেত্রে যেটা হবে ফাই ইকুয়াল টু, সেটা হবে বি এ কস থিটা। এটার সঙ্গে একটু ম্যাচ করাও, এ এভাবেই ছিল এখানে, তাহলে বি এ হয়েছিল, আর এখানে এ কস থিটাটা আছে এভাবে বি এর সাথে লম্বভাবে, তাহলে দিস ইজ বি এ কস থিটা। তাহলে এটাকেই তো আমরা লিখতে পারি বি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে এখান থেকে আমি ফাই ম্যাক্সিমাম বের করতে পারি, ফাই ম্যাক্সিমাম থিটা ইকুয়াল টু 0 হলে ফাই ম্যাক্সিমাম হলো বি এ, আর ফাই মিনিমাম, তাহলে এই ক্ষেত্রে কী হবে? থিটা ইকুয়াল টু 0 মানে এই কেসটা, থিটা ইকুয়াল টু 0 মিনস এই কেসটা, তার মানে বলরেখাগুলো সবকটাই এ তলকে লম্বভাবেই ছেদ করছে। আর ফাই মিনিমাম হবে যদি আমি থিটা ইকুয়াল টু 90 নিই, দ্যাট উইল বি 0, এবং সেক্ষেত্রে কেমন থাকবে ছবিটা? অর্থাৎ তলটা থাকবে এরকম, এবং এটা হবে এ ভেক্টর, এটা হবে বি ভেক্টর। তাহলে এই হচ্ছে সুষম ক্ষেত্রের আমরা যখন ফ্লাক্স বের করব সেই কেসগুলো। এবার যদি অসম ক্ষেত্র হয় সেই ক্ষেত্রে আমরা কি করে করব একটুখানি দেখা যাক। অসম ক্ষেত্র আমরা একটা গ্রহণ করলাম, ধরো এখানে একটা অসম ক্ষেত্র বিরাজ করছে, অর্থাৎ বিগুলো একেবারে প্যারালাল নয় এবং তার মানও বিভিন্ন জায়গায় বিভিন্ন। এর মধ্যে একটা ক্ষেত্রফল আমি গ্রহণ করলাম, এটা ধরো ক্ষেত্রফলটা এ ভেক্টর। তাহলে এর সব জায়গায় বি এর মান কিন্তু সমান নয়, আলাদা আলাদা আছে, তার ডাইরেকশন আলাদা আলাদা আছে। তাহলে এটাই হচ্ছে অসম ক্ষেত্র, অসম ক্ষেত্র। তাহলে আমি এর মধ্যে ছোট্ট একটা ক্ষেত্রফল ধরো আমি ডিএ নিলাম, ডিএ আমি ধরতে পারি ডিএটা এতটাই ছোট যে ডি এর ওখানটায় বিটা সুষম। তাহলে ডি এর সাথে জড়িত যে ফ্লাক্স সেটা যদি আমি ডি ফাই বলি, ডি ফাই, তাহলে ডি ফাই উইল বি বি ডট ডিএ ভেক্টর। তাহলে টোটাল এ যে এরিয়াটা আছে তার সাথে জড়িত যে ফ্লাক্স, দ্যাট উইল বি ফাই ইকুয়াল টু ইন্টাগ্রেশন ডি ফাই, দ্যাট উইল বি ইন্টাগ্রেশন কার ওপর? এর ওপর ইন্টাগ্রেশন করব, বি ডট ডিএ। তাহলে অসম যদি ক্ষেত্র হয় সেক্ষেত্রে আমাকে এরকম ইন্টাগ্রেশন করে চৌম্বক ফ্লাক্স কিন্তু বের করতে হবে। নেক্সট আমরা ফ্যারাডের সূত্র এবং লেঞ্জের সূত্রতে চলে যাব। সো নেক্সট আমরা ফ্যারাডে এবং লেঞ্জের সূত্র সম্বন্ধে আলোচনা করব। দেখো যে চৌম্বক ফ্লাক্স সম্বন্ধে আলোচনা করলাম আমরা এক্ষুনি, আমরা দেখব যে একটা কুণ্ডলিতে যে ইএমএফটা আবিষ্ট হচ্ছে সেই ইএমএফ আবিষ্ট হওয়ার মূলেই রয়েছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের সাথে। তাই ফ্লাক্সটা সম্বন্ধে আমরা প্রথমে কিন্তু আলোচনা করে নিলাম। ফ্যারাডের দুখানা সূত্র আছে ইএমআই এর। প্রথম সূত্রটা একটা কুণ্ডলিতে যে তড়িৎচলকগুলো আবিষ্ট হচ্ছে বা কারেন্ট আবিষ্ট হচ্ছে তার কারণকে বোঝায়, আর নেক্সট হচ্ছে যে ইএমএফ আবিষ্ট হচ্ছে তার মান কি করে পেতে পারি সেটা সেকেন্ড সূত্র থেকে আমরা পাই ফ্যারাডের। আর লেঞ্জের সূত্রটা আমরা পরে আসি। তাহলে প্রথম যে সূত্রটা ফ্যারাডে সেটা কি বলছে শোনো মন দিয়ে। বলছে একটা বদ্ধ কুণ্ডলী আমার কাছে আছে, সেই বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত যে ফ্লাক্স, এটা যদি এন মেরু হয় এটা যদি এস মেরু হয়, তার সাথে জড়িত যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে তবেই ওর মধ্যে ইএমএফ আবিষ্ট হয়। তাহলে আবার বলছি, কোনো একটা বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত যে চৌম্বক ফ্লাক্স তার পরিবর্তন হলেই
বদ্ধ কুণ্ডলিতে ইএমএফ আবিষ্ট হবে এবং যতক্ষণ এই পরিবর্তনটা চলতে থাকবে ওই ইএমএফ ততক্ষণই স্থায়ী হবে, তার থেকে বেশি সময় ধরে হবে না। তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র। তার মানে এই যে কুণ্ডলিটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে যদি আমি এরকম দূরে নিয়ে যাই, তাহলে দেখো প্রথমে এর থেকে যে বলরেখাগুলো যাচ্ছিল, আরও বলরেখা দিলাম এখান থেকে, বলরেখার সংখ্যাই তো তোমার চৌম্বক ফ্লাক্সকে ডিনোট করবে। তাহলে প্রথমে দেখো যে বলরেখাগুলো এখান থেকে পাস করছিল, এখন অতগুলো পাস করছে না। প্রথমে যতগুলো পাস করছিল এই কুণ্ডলিটা থেকে, এই পজিশনে যদি কুণ্ডলিটাকে নিয়ে আসি, তাহলে এতগুলো কিন্তু আর পাস করছে না। তার মানে এর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়েছে, তাহলে এতে কিন্তু ইএমএফ আবিষ্ট হয়ে যাবে। এবার নেক্সট যে সূত্রটা সেটা কি বলছে দেখো, বদ্ধ কুণ্ডলিতে যে ইএমএফ আবিষ্ট হচ্ছে সেটা যদি ই হয়, সেটা বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স সময়ের সাথে সাথে ওই ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক হয়। তার মানে ই ইজ প্রপোর্শনাল টু হবে ডিডিটি অফ ফাই, অর্থাৎ ফাইয়ের পরিবর্তন তুমি সময়ের সাথে সাথে যত তাড়াতাড়ি করবা তত বেশি ই আবিষ্ট হবে, পরিবর্তনটা যত তাড়াতাড়ি হবে টাইমের সাথে সাথে। তাহলে এটাই হচ্ছে ফ্যারাডের সেকেন্ড সূত্র। তার মানে এ থেকে এ ড্যাশে যত তাড়াতাড়ি আমি নিয়ে যাব তত বেশি ইএমএফ আবিষ্ট হবে। ঠিক আছে, তাহলে এই দুটো থেকেই কিন্তু আমরা প্রথম যে প্রদর্শনমূলক পরীক্ষাটা করেছিলাম সেখানে বলেছিলাম ক্ষেত্রফল বাড়লে প্রবাহের মান বেড়ে যাবে। কেন ক্ষেত্রফল বাড়লে? দেখো ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে ফাইটাও এর সঙ্গে জড়িত বেড়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি আমরা চুম্বককে সরাবো, ওখানে বলছিলাম, তখন আবিষ্ট প্রবাহ তত বেড়ে যাবে। সেটা তো এখান থেকে পাচ্ছি, তত তাড়াতাড়ি ফাইয়ের পরিবর্তন হবে যত তাড়াতাড়ি আমি সরাবো চুম্বককে। তাহলে ওইগুলোও কিন্তু এখান থেকে এক্সপ্লেন করা গেল। তাহলে ফ্যারাডের দুটো সূত্র এখান থেকে আমরা পেলাম। থার্ড আমরা যাব লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র বলছে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে একটা বদ্ধ কুণ্ডলিতে যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, সেই তড়িৎচালক বলের অভিমুখ এমন যে সেটি বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির যে কারণ, তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণ, তাকে বাধা দেবে। এটা যদি এন মেরু হয়, এটা যদি এস মেরু হয়, এবং গতিটা যদি আমি ও বিন্দু অভিমুখী করি অক্ষ বরাবর, তাহলে চুম্বকের দিক থেকে দেখলে এপাশে নর্থ মেরু সৃষ্টি হবে, কারণ নর্থ মেরু একে বাধা দেবে আশাটাকে। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ। তো এটাই হচ্ছে লেঞ্জের সূত্র, এবং ব্যাখ্যা তুমি এইভাবে একটা ম্যাগনেট আর একটা কুণ্ডলীর সাহায্যে ব্যাখ্যাটা দিতে পারো। নেক্সট আমরা দেখব যে শক্তি সংরক্ষণ থেকে লেঞ্জের সূত্রটা আমরা কি করে পেতে পারি। খেয়াল করো, তার জন্য আমরা এই পরীক্ষাটাকেই নিচ্ছি। অক্ষ বরাবর একটা বার ম্যাগনেটকে আমি, বার ম্যাগনেটের নর্থ মেরুকে আমি সেন্টার অভিমুখে আনছি। তাহলে খেয়াল করো, এতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়া মানেই হচ্ছে সেখানে তড়িৎ শক্তির তৈরি হচ্ছে। এখন শক্তি সংরক্ষণ সূত্র থেকে বলতে পারি অন্য কোনো শক্তির রূপান্তরের মাধ্যমে এখানে তড়িৎ শক্তিটা এসেছে। এবার সে অন্য কোনো শক্তির রূপান্তরটা কোথায়? আমরা জানি যখনই বিকর্ষণ বলের বিরুদ্ধে কোনো কাজ করি বা বহিস্থ এজেন্ট কোনো কাজ করে বিকর্ষণ বলের বিরুদ্ধে, তখনই সেই সিস্টেমে স্থিতিশক্তি সঞ্চিত হয়, তাহলে বা শক্তির তৈরি হয়, উৎপত্তি হয়। তাহলে এখানে যখন তড়িৎ শক্তি তৈরি হচ্ছে, তাহলে নিশ্চয়ই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ হয়েছে। তাহলে বোঝা গেল এখানে বিকর্ষণের বিরুদ্ধে কাজ হয়েছে বলেই তড়িৎ শক্তি তৈরি হচ্ছে। এটা শক্তি সংরক্ষণ সূত্র। এবার আমাকে বোঝাতে হবে যে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ হতে গেলে এখানে তড়িৎ প্রবাহের ডাইরেকশানটা কোন দিকে হতে হয়। দেখো, আমরা যদি চুম্বকের দিক থেকে দেখি, তাহলে এখানে যদি নর্থ মেরু সৃষ্টি করতে পারি, তবেই চুম্বককে গতিশীল রাখতে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। চুম্বকের দিক থেকে দেখলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হয়। এটাই লেঞ্জের সূত্র। অর্থাৎ লেঞ্জের সূত্র কী বলছে, এখানে যে ইএমএফটা, যে কারেন্টটা, সে তার উৎপত্তির কারণকে বাধা দেবে। তাহলে শক্তি সংরক্ষণ থেকে লেঞ্জের সূত্রটা আমরা পেলাম। এবার যদি উল্টোটা বলে যে লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র আমরা কী করে পাবো, তাহলে ঠিক উল্টো করে আমাদের বলতে হবে যে চুম্বকটাকে যদি আমি ও বিন্দুর দিকে নিয়ে যাই, তাহলে আমি চুম্বকের দিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ পাবো। তার মানে এখনও চুম্বককে যদি গতিশীল রাখতে হয়, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ তড়িৎ শক্তি রূপে এখানে দেখা দেবে বা তড়িৎ প্রবাহের সৃষ্টি করবে।
তাহলে লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র আমরা পেলাম। আচ্ছা, একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আমরা করতে পারি। একটা খুব দীর্ঘ যদি একটা চোঙ থাকে, তার উপরে যদি পরিবাহী তার দিয়ে আমরা রিং তৈরি করি, অন্তরিত পরিবাহী তার এরকম, এবং একটা চুম্বককে অবাধে যদি আমরা ফেলে দিই, অবাধ পতন করি এর মধ্যে থেকে, তাহলে দেখো এই প্রত্যেকটা কুণ্ডলিতে তড়িৎচুম্বকীয় আবেশের জন্যে কারেন্ট তৈরি হবে, এবং সেই কারেন্টের ডিরেকশন এমন হবে যেটা ওর উৎপত্তির কারণকে বাধা দেবে। তাহলে এই চুম্বকের যে গতিটার মধ্যে থেকে, সেটাই তো কারেন্টের উৎপত্তির কারণ। তাহলে চুম্বকের দিক থেকে দেখলে এগুলোতে আমি সব অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ পাবো। সেটা কি করবে? এই চুম্বককে বিকর্ষণ করে বাধা দেবে এর গতিকে। ফলে অবাধে যখন পতন হয়, তাহলে এর যে জিটা হবে সেটা জি, মানে যে অ্যাক্সেলারেশনটা হবে সেটা হওয়া উচিত ছিল জি, কিন্তু সেটা এখন হবে জি ড্যাশ, হুইচ ইজ লেস দ্যান জি, কারণ বিকর্ষণ করছে তাই। তাহলে এটা আর একটা এক্সপেরিমেন্ট যেখান থেকে আমরা লেঞ্জের সূত্রকে ব্যাখ্যা করতে পারি কিন্তু।